ব্যাপার আর কি, মানে মজা বলবো না, মানে এটা করুণ রস বলে যদি কিছু থাকে। এই যে 2016 যে প্যানেলটা, এটা না মানে প্রথম থেকে মানে চাকরি থেকে যে আন্দোলন করতে মানে কেন মানে অ্যাড বেরোচ্ছে না সেটা নিয়ে হয়েছে। তারপরে যখন পরীক্ষা হলো, পরীক্ষা হওয়ার পরে নানান দুর্নীতির সামনে আসতে লাগলো এবং 2019-এ আমরা জানি প্রেস ক্লাবের সামনে আন্দোলন শুরু হলো। আমরা শিক্ষার্থী ঐক্যমঞ্চ সেই সময় থেকে এই মানে আন্দোলনের সাথে আছি আর কি। তখন এই যোগ্য মানে এই পরিস্থিতি হবে তো আমরা কেউ ভাবতে পারিনি, কিন্তু আন্দোলন মানে এই যে ক্যান্ডিডেটরা যে মুখগুলো, যে মেহুদের সাথে সেখানে পরিচয়, আর যে প্রতাপের সাথে সেখানে পরিচয়, মানে এই যে মুখগুলো আজকে 7-8 বছর ধরে পরিচিত সেই আন্দোলনের মধ্যে। তো আস্তে আস্তে দেখলাম যে চাকরি হলো, শুনতে পাচ্ছিলাম এদিক ওদিক একটু মানে হচ্ছে, কিন্তু হয়েছে মোটামুটি ঠিকঠাকই হচ্ছিল। তারপরে 2021 থেকে আবার শুরু হলো। তখন আমরা জানতে পারলাম যে প্রচুর পরীক্ষার্থী মানে যোগ্য পরীক্ষার্থী তারা বঞ্চিত হয়েছে, তাদের দাবি তারা কিন্তু বঞ্চিত। এবং এই মানে আমি বিস্তারিত এর মধ্যে ঢুকছি না, মানে আমরা মানে আছি তো ইতিহাসটা মোটামুটি জানি, সেখান থেকে বলছি যে মানে এইটা ঠিক কল্পনা করা যায়নি যে আজকে আমরা বঞ্চিত প্রার্থীদের সাথে যখন আন্দোলন করেছি, তাদের নিয়ে মিছিল করেছি, মানে এইটা যে ঘটতে পারে যে আজকে যারা চাকরি করছেন অ্যাপয়েন্টেড এবং তাদের নামে কোনো নির্দিষ্ট অভিযোগ নেই, তাদেরকে রাস্তায় বসিয়ে দেওয়া হলো। এইটা বোধ হয় মানে সারা পৃথিবীর ইতিহাস আমি ঠিক অতটা দূর যেতে চাইছি না, ভারতবর্ষে কোথাও এখন অব্দি হয়েছে বলে আমার জানা নেই। মানে সে দাবি মানে তার নামে কিছু পাওয়া গেছে, তার কোনো একটা কিছু পাওয়া গেছে, তার চাকরি চলে গেল, এটা আমরা জানি। সরকারি চাকরিতে 2-3টা ক্লস থাকে, তাও এত সহজে চাকরি যায় না সরকারি চাকরি। হ্যাঁ, সে দাঙ্গা হাঙ্গামা করলে বা তহবিল তছরূপ করলে 2-3টে পরিস্থিতি আছে যেখানে মানুষ সাসপেন্ড হয়, তারপরে তার টার্মিনেশন হয়, যেটা দীর্ঘ প্রসেস। এইভাবে এক কথায় সুপ্রিম কোর্টের একটা আঁচড়ে, হ্যাঁ আমি 19,000 বলবো, 26,000 বলবো না, আমি 26,000 বলতে রাজি নই। আমি 19,000-এর জন্য আছি, আমি 19,000-এর জন্যই আজকে এখানে এসেছি। 19,000 মানে সহকর্মীরা আমি রাস্তায় বসে দিলেন। মানে সেদিনকে যখন খবরটা মানে তখন দেখছি আমার স্কুলে, তখন যে সেদিনকেই ওই ফার্স্ট সামিটি শুরু হয়েছে, ওদের দ্বিতীয় দিন পরীক্ষা, আমি যখন ওই মোবাইলে খবরটা দেখে আমি যখন পরীক্ষার হলে গেছি না, আমি আমার বাচ্চাদেরকে কাগজ দিতে পারছি না, আমার তো মানে সারা শরীর কাঁপছে, যে মানে পুরো বিষয়টা তো কল্পনা করতে পারছি না যে কি হতে চলেছে। আজকে এই শিক্ষকরা তো চাকরি, সুপ্রিম কোর্ট কোনো চাকরি নেই, আগামী দিনে তারা হয়ে গেলেন চাকরি হারা। দ্বিতীয় কথা, স্কুলগুলোর কি হবে? আমরা এমনিতেই জানি যে শিক্ষা বেসরকারীকরণের পথে হাঁটছে, এটা নতুন কিছু নয়। আজকে লাস্ট কয়েক বছর ধরে এই চক্রান্ত চলছে এবং নয়া শিক্ষানীতির মধ্য দিয়ে আরো প্রকট হয়েছে এই বিষয়টি। এবং 2 বছর আগে পিপিপি মডেলের কথা উঠেছে, তখন খালি হইচই হওয়াতে বেড়ে গেছিল, কিন্তু কথা কিন্তু উঠেছে। এবং কাগজ ঘাটলে মানে দেখা যাচ্ছে আর কি, বিভিন্ন সময় রিপোর্ট বেরোচ্ছে। আমরা জানি 8,200 স্কুল বন্ধের মানে বন্ধ হয়ে গেছে, সেটা 2023 সালের রিপোর্ট, নবান্ন থেকে তার দিয়ে বেরিয়েছিল, লিস্ট বেরিয়েছিল। তারপরে যে আরো কত স্কুল বন্ধ হয়ে গেছে, কিন্তু আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে অসংখ্য স্কুলে হাই সেকেন্ডারি সেকশন উঠে যাবে, মানে সেই ছেলেমেয়েগুলো কোথায় যাবে? আজকে যদি মানে এরকম প্রচুর স্কুলে শুনছি সায়েন্স কমার্স উঠে যাবে হায়ার সেকেন্ডারিতে, কারণ সমস্ত শিক্ষকরা ছিলেন 2016 প্যানেলে, তারা যোগ্য শিক্ষক। আমি যারা পড়ছিল 11 থেকে 12-এ উঠেছে তাদের কারা পড়াবে? মানে সেই ছেলেমেয়েগুলো কি হবে? শিক্ষকরা তো চাকরি হারা হলেনি, তাদের তো জীবন জীবিকা গেল, সেটা ঝুলছে জুতো। আজকে ছাত্র সমাজের কি হবে? এমনি এই মানে সমাজে দুর্বৃত্তায়ন শুরু হয়ে গেছে আজকে বছর 10-এ, দুর্বৃত্ত তৈরি হচ্ছে। আমরা জানি, আমরা যারা শিক্ষকতার সাথে যুক্ত, আমরা জানি যে ছোট ছোট ছেলেরা, বিশেষ করে ছেলেরা কিভাবে কথা বলে শিক্ষকদের সাথে। তারা দেখছে আজকে পুলিশ লাঠি মারছে একজন শিক্ষককে। আগামী দিনে আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা যারা স্কুলে আসি এখনো? আমি ভীষণ ভীত, এক কথায় বলো, আমি এমনিতে ভয় পাই না, কিন্তু এই পরিস্থিতি আমি খুব ভীত। কারণ ছাত্ররা কিন্তু এই যে দুর্বৃত্তায়ন ঘটে গেছে এবং তারপরে তারা দেখছে পুলিশ লাঠি মারছে শিক্ষককে, তাহলে তারা কিন্তু এটা ভেবে নিতে পারে আমিও মারতে পারি।
আজকে তার আগে গত 9ই আগস্ট আর্জি করার ঘটনা ঘটে গেছে, আমরা জানি ডিউটিগত ডাক্তারকে ধর্ষণ এবং খুন করা হয়েছে, হ্যাঁ, জাল ওষুধ এবং ইত্যাদি নানান বিষয় প্রতিরোধ করার জন্য। আজকে আমাদের দিদিমণিদের সুরক্ষা কোথায়? আজকে আমাদেরও যে এই পরিস্থিতি হবে না তার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারছে না, এবং আজকে তো আরোই দিতে পারছে না। আজকে এটা একটা অভূতপূর্ব একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল ভারতবর্ষে, এবং আজকে যে বাস রওনা দিয়েছে দিল্লিতে, সেটা খুব ভালোভাবে দিল্লি পৌঁছে তারা প্রত্যেকে রাজ্যের প্রতি লিফলেট ছড়াতে দেওয়াতে যাক, সবাই জানে যে এই যে মহিলা একটা মুখোশ পরে আছেন, আমি একটা হ্যান্ড কারেঙ্গা প্যান কারেঙ্গা, তিনি আসলে কি কারেঙ্গা, তিনি আসলে কি করছেন সেটা সবাই জানে, সবাই জানে না। অনেকেই মমতা দিদিকে খুব বিশাল মহান ভাবে আর কি, পশ্চিমবঙ্গের বাইরে জানুক তারা যে পশ্চিমবঙ্গে আসলে কি চলছে। এবং শিক্ষা একটা শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান এইগুলো আমাদের মানুষের বেসিক মূল অধিকারের মধ্যে পড়ে। আজকে সেই শিক্ষা যদি কেড়ে নেওয়া হয়, শিক্ষার অধিকার সংবিধানে স্বীকৃত একটি ফান্ডামেন্টাল রাইট টু এডুকেশন, আজকে সেই রাইট টু এডুকেশন খর্ব করা হচ্ছে আজকে শিক্ষকদের চাকরি নেওয়ার মধ্য দিয়ে। কারণ এই স্কুলগুলো বন্ধ হয়ে যাবে, এই সাবজেক্টগুলো বন্ধ হয়ে যাবে, তাহলে ছেলেমেয়েরা কি পড়বে না? কোথায় পড়বে? তারপরে এই শিক্ষকদের জীবন জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে, রাইট টু লাইফ। আজ উকিলবাবুরা আছেন আর কি, লয়ার যারা আছেন তারা আরো ভালো বলতে পারবেন এই বিষয়ে, যে আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যে তারা মনে করছে যে 19,000 শিক্ষকের নামে সে অর্থে কোনো দাগ নেই, কিন্তু তাদের চাকরি টার্মিনেট করা হলো। এটার কি আমাদের মস্তিষ্ক অন্তত দিচ্ছে না। তোমার কিছু প্রমাণিত হলো না, কিন্তু আমি বলে দিচ্ছি তুমি কি হচ্ছে। তো আজকে এর তো একটা কিছু সমাধান আমাদের সবাইকে করতে হবে। আজকে আমরা যেটা ওই সমমানদের বললেন, আমরা কিন্তু এখানে কেউ মেমিকাটা বলি সিম্প্যাথি দেখাতে আসিনি, আমরা এমপ্যাথি দেখাতে এসেছি, আমরা সহমর্মী, কারণ আমরাও একই প্রফেশনে আছি। আজকে যদি শিক্ষা বসে যায়, শিক্ষা ব্যবস্থা ধসে পড়ে, আগামী দিনে সেই ধসের প্রভাব কিন্তু আমাদের ওপরেও নামবে, আমরা কেউ সেই ধসের প্রভাব থেকে বাঁচব না। আজকে যদি ঘরে যারা বসে আছেন তারা যদি মনে করেন যে আমি তো ওই প্যানেলের নয়, আমি অমুক সময়, তিনি কিন্তু সুরক্ষিত নন। তিনি যদি ভাবেন এটা মূর্খের মতন ভাবেন, কেউ আজকে সুরক্ষিত না। আজকে কেউ কোনদিন ভাবতে পারেনি যে একটা পরীক্ষা দিয়ে সরকারি চাকরি পাওয়ার পরে সুপ্রিম কোর্টের একাদশী পরীক্ষা সেই চাকরিটা লক হয়ে যেতে পারে, এবং তো বিনা দোষ, 19,000-এর কোনো দোষ পাওয়া যায় না। তাহলে এই 19,000-এর কি হবে? এই 19,000 পরিবারের কি হবে? এটা থেকে বেসিক হিউম্যান রাইটসের প্রশ্ন, মানব অধিকারের প্রশ্ন। আজকে সেই প্রশ্ন আদালতের কাছে রাখতে চাই, এবং যেটা বলে আমি শেষ করতে চাই সেটা হচ্ছে যে আমার এটা ভেবেই সারাক্ষণ একটা অস্থিরতা ভেতরে কাজ করছে। যে শিক্ষকরা শাস্তি পাচ্ছেন, ঠিক আছে, ধরে নিলাম টেন্টেডদের টেন্টেড তো চাকরি যাবে, টেন্টেডরা হয়তো যদি মাইনে বেরোতে যায়নি, হ্যাঁ, নন টেন্ডাররা আশা রাখছি এখনো তারা চাকরি ফেরত পাবেন, যোগ্য বঞ্চিতরা হয়তো আগামী দিনে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। কিন্তু যারা এই সিস্টেমটা তৈরি করলো, যারা আজকে বিষয়টা এই স্ট্রাকচারটা তৈরি করলো যে অমুক জায়গায় গিয়ে টাকা দিলে আমার চাকরিটা উঠে, আমার নামটা উঠে যাবে, তাদের শাস্তিটা পেতে হবে, সেই নামগুলো কবে সামনে আসছে? যারা যারা চাকরি টাকা খেয়ে গ্রুপ দুদের বিকাশ ভবনের পেছনে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে, এই মাথাগুলো কার? এই মাথাগুলো কবে শাস্তি পাবে? আমার এইটাই প্রশ্ন। আজকে এসএসসির চেয়ারম্যানশিপটা তো মজুমদার বলবেন আমি জানি না মানেটা তুমি তো পাবলিকের ট্যাক্সের টাকার মাইনে পাও, আজকে এসএসসিকে চলে পাবলিক আমাদের ট্যাক্সের টাকা, তাহলে তুমি জানো না তোমার আগের জন করে গেছে তার দায় তোমাকে নিতে হবে না? অবশ্যই নিতে হবে, তুমি রাজ্য চেয়ারম্যান হয়ে বসে আছো, তাহলে বর্তমান চেয়ারম্যান হিসেবে তোমাকে দায় নিতে হবে, তোমাকে দায় নিতে হবে। আজকে বিকাশ ভবনে যারা যারা যুক্ত আছেন, আজকে যদি চাকরি যায় এই যোগ্য প্রার্থীদের, তাহলে সে চাকরির চিঠির নিচে কারা কারা সই করেছে, কারা কারা অ্যাপয়েন্টমেন্ট লেটারে সই করেছে, তাদের চাকরিটা কিভাবে থাকে, তারা কিভাবে জেলের বাইরে থাকে, এটা প্রশ্ন রয়েছে। এই প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ করব।